বিক্রম চাঁদে অবতরণ করলো, আমরা দেখছি একদম অবতরণ করছে। সেই যে মুহূর্ত, স্যার আপনার কি প্রতিক্রিয়া? চন্দ্রযান-4-এ আমরা চাঁদ থেকে স্যাম্পেল নিয়ে আসবো ইন্ডিয়ার, মানে হঠাৎ কেন আপনার বিজ্ঞানী হওয়ার চিন্তা মাথায় এলো? আচ্ছা, আসলে এই সালটা আমাদের গগনযানের জন্য অনেক কাজ করতে হবে। আপনার এই দীর্ঘ জীবনের সবথেকে একটি ভালো মুহূর্ত যদি বলেন। আমার কিন্তু পার্সোনালি মনে হয় এই পড়াশোনা মানে হার্ড ওয়ার্ক, স্টাডি করার না আর কোনো বিকল্প নেই। ইসরো বিজ্ঞানী শ্রী তুষারকান্তি দাস মশাইয়ের আজ মুখোমুখি আমরা। আজকে আলোর কাছে অনুষ্ঠানে এমন একজন গুণী মানুষকে আমরা পেয়েছি। ভারতবর্ষের চন্দ্রযান-3 বিক্রম আমরা টিভির পর্দায় দেখেছি আর কি। সেই সব মহৎ বিজ্ঞানীর সঙ্গে আরেকজন গুণী বিজ্ঞানী, ইসরো বিজ্ঞানী শ্রী তুষারকান্তি দাস মশাইয়ের আজ মুখোমুখি আমরা। তেনার সঙ্গে কথা বলবো খোলামেলা। বিক্রম কিভাবে গেছিল, চাঁদে অবতরণ করেছিল, সেই যে দৃশ্য আমরা টিভির পর্দায় দেখেছিলাম। সত্যি কথা বলতে কি আমার গাটা একদম বলতেই শিরশির করে উঠছে। সেরকম একজন গুণী মানুষের মুখোমুখি হয়ে আমরা ধন্য, আমরা গর্বিত। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। ভালো আছেন স্যার? আচ্ছা আচ্ছা স্যার, হ্যাঁ। আপনার বেড়ে ওঠা সম্বন্ধে যদি দু চার কথা আমাদের একটু বলেন। আমার জন্ম এখানেই। তা আমরা 3 ভাই, বাবা মা, আমরা এখানেই বড় হয়েছি। আমরা সাধারণ ফ্যামিলি থেকে বিলং করতাম। তখন আর্থিক সচ্ছলতা অত ভালো ছিল না, কিন্তু অতটা খারাপও ছিল না। আজকাল মানুষের মাইনে টাইনে পত্র বেড়েছে, আর্থিক সচ্ছলতা মোটামুটি এসছে। এখানেই এই মাঠের স্কুলে, এই স্কুলে আমার মা শিক্ষক ছিলেন। এই স্কুলে পড়াশোনা করেছি প্রাইমারি পড়া পাস করার পরে তখন আমাদের সিআরজিএসটাই খুব ভালো স্কুল ছিল আর কি। তখন ওখানে এন্ট্রান্স টেস্ট নিত আর কি। সেখানে আমার দাদাও পড়েছে, তারপরে আমিও ঢুকলাম আর কি। সেখানে 10 পর্যন্ত পড়েছি। তারপরে সায়েন্স নিয়ে ওখানেই পড়েছি, সিআরজিএসে পড়েছি। তারপরে কেন কলেজ, বহরমপুর কেন কলেজে ম্যাথামেটিক্স অনার্সে পড়াশোনা করেছি। তারপরে ওখানে ম্যাথামেটিক্স অনার্সে বিএসসি করার পরে এমএসসি করি ম্যাথামেটিক্সে, সেটা আইআইটি খড়গপুরে। তারপরে ওটা কমপ্লিট হওয়ার পরে এমটেক করি ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স ধানবাদ, এখন সেটা হচ্ছে আইআইটি আইএসএম ধানবাদ বলে। সেখানে এমটেক করি কম্পিউটার অ্যাপ্লিকেশনে। তারপর আমি চাকরি করি, 2 বছর চাকরি করি, 2-2.5 বছর চাকরি করি। সেটা ওই আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাজ এ ফ্যাকাল্টি। সেটা 2 বছর চাকরি করি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে। তারপরে চেন্নাইতে একটা মানে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমি গেছিলাম, সফটওয়্যার কোম্পানি জয়েন করেছিলাম। সেখানে বছরখানেক ছিলাম। বছরখানেক চাকরি করার পরে আচ্ছা, যখন আমি আসানসোলে থাকতাম তখনই তখন এমপ্লয়মেন্ট নিউজে একটা নোটিফিকেশন এসেছিল এই মানে ইসরোর রিক্রুটমেন্টের জন্য। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেটা তখন একটা পোস্টই ছিল। তারা আর কি এমটেক ক্যান্ডিডেট খুঁজছিল, একটা পোস্টই ছিল। ইসরোর নাম তো তখনও ছিল, সেখানে আমি অ্যাপ্লাই করে দিয়েছিলাম। কিন্তু ওটার কল আস্তে আস্তে প্রায় 8-9 মাস পরে কলটা এসেছিল, মানে ইন্টারভিউটা। আচ্ছা স্যার। যখন ইন্টারভিউটা আসে তখন আমি আর কি চেন্নাইতে থাকি। তা অ্যাকচুয়ালি আমার এমএসসি ম্যাথামেটিক্সে আছে, আবার এমটেক কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে। ওটার পোস্ট ছিল সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার, ওখানে পোস্টটা বলে সায়েন্টিস্ট অবলিক ইঞ্জিনিয়ার বলে। হ্যাঁ, সেটার জন্য এটা আমাকে কল করা হয়েছিল। এখন আমার কোন ডিগ্রির বেশি কল করা হয়েছিল আমি 8 মাস পরে আমি ভুলে গেছিলাম আর কি। দাদাকে বললাম যে এটা কাজ কর, 4-5টা অঙ্কের বই আর 4-5টা কম্পিউটার সায়েন্সের বই পাঠিয়ে দে। হ্যাঁ, তারপরে পাঠিয়ে দিয়েছিল, মানে কুরিয়ার করে। তারপরে সেটা পড়াশোনা করে মানে ট্রেনে যেতে যেতে পড়ছিলাম আর কি। তখন আমি একটা
সফটওয়্যার কোম্পানি চাকরি করতাম। গিয়ে তারপরে ইন্টারভিউ দিলাম, তারপর ফর্চুনেটলি চান্সটা পেয়ে গেলাম। তারপর থেকে এখানে চাকরি ছেড়ে ওইখানে জয়েন করলাম। ইসরোতে তখন জয়েন করলেন? আচ্ছা। বিক্রম সারাভাই স্পেস সেন্টার। আচ্ছা। আমরা যদিও এখানে আমার বাবা মা, আমার 3 ভাই থাকতাম, কিন্তু এখানে আমার কাছেই না এই যে মাঠটা আছে, এই মাঠের পাশে একটা পিস্তল দাদারা আছে, দাদারা আছেন, আর ওইদিকে মামা বাড়ি আছে। এনাদেরও খুব ইনফ্লুয়েন্স আছে, ওনারাও খুব সাহায্য করেছেন। মানে ওনাদের যদিও আমরা যদিও কি ছোট ফ্যামিলি, কিন্তু ওনারাও একদম মানে ইন্টিগ্রেটেড হয়ে খুব সাহায্য করেছেন। খুব সাহায্য করেন। সেই দিকে আমি খুব লাকি। আচ্ছা, হঠাৎ কেন আপনার বিজ্ঞানী হওয়ার চিন্তাটা কেন মাথায় এলো? না, বিজ্ঞানী হওয়ার চিন্তা কোনোদিন ছিল না সেভাবে। আচ্ছা। আসলে হ্যাঁ, বিজ্ঞানটা ভালোবাসতাম। তা বিজ্ঞানের মধ্যে ফিজিক্সটার প্রতি আমার বেশি ভালোবাসা ছিল, ম্যাথমেটিক্স ভালো লাগতো। হ্যাঁ, সেইখানে মানে এটার দুজনের অবদান বলতে হয় যে আমার একজন টিচার ছিলেন, তা উনি বিমল, এখনো উনি আর নেই। হ্যাঁ, ওনার কাছে সায়েন্স পড়তাম। আর আমার একটা মামা ছিল, বলছিলাম না, মামাদের কাছে খুব অনেক পেয়েছি, অনেক সাহায্য পেয়েছি। আমার বড় মামা আছে, হ্যাঁ, উনি প্রফেসর ছিলেন, হ্যাঁ, প্রেসিডেন্সি কলেজের, হ্যাঁ, গভর্নমেন্ট কলেজে। তা উনি যখনই আর কি ওই সামার ভ্যাকেশনে আসতেন, পুজোর ছুটিতে আসতেন, তখন আর কি আমি ওনার কাছে পড়তাম, আমি পড়তাম, দাদাও পড়তো, আমরা পড়ে যেতাম। তা ওইটাতে আমার বিজ্ঞান মধ্যে ভালোবাসা ছিল, ভালো লাগা ছিল। তাই মামি আছে, মামির কাছে অঙ্ক করতাম, আর মামা ফিজিক্স পড়াতো। সেই থেকে ভালোবাসা গ্রো করে। সেই বিজ্ঞানী হবো কোনোদিন ভাবিনি, কিন্তু এই সায়েন্সের প্রতি ভালোবাসা ছিল। মানে 7-8 থেকে সায়েন্সে ভালোই ছিলাম আর কি। তারপরে এই সায়েন্স নেবই ছিল আর কি, প্ল্যান ছিল। তারপরে আস্তে আস্তে এগিয়ে গেলাম আর কি। আপনার পরিবারের কেউ কি এর আগে একটু বিজ্ঞানী ছিলেন? না, সেরকম বিজ্ঞানী বলতে একজন বাবার একজন অধ্যাপক ছিলেন। আমার বাবার মামা সমর গুহ, উনি যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। আর এই যে মামার কথা বললাম, উনি তো প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক। আমার ভাইও অধ্যাপক, ছোট ভাই। হ্যাঁ, দাদা হলো টিচার। কিন্তু বিজ্ঞানী কেউ ছিলেন না, সবাই ওই টিচিং লাইনে। আমার মাও টিচারই ছিলেন। বিজ্ঞানী কেউ ছিলেন না। হ্যাঁ, ওই হয়ে গেল আর কি বিজ্ঞানী। আমাদের পোস্ট আর কি বিজ্ঞানী বলে আর কি। হ্যাঁ, বিজ্ঞানী, সায়েন্টিস্ট অবলিক ইঞ্জিনিয়ার বলে আমাদের পোস্টের নাম। আচ্ছা আচ্ছা। এখন খেলাধুলা কেমন লাগে? খেলাধুলার সময় পান? না, খেলাধুলার সময় সেরকম পাই না, কারণ সকাল আমাদের 9টা থেকে 5টা 5:30 পর্যন্ত আমাদের ডিউটি আওয়ার্স। হ্যাঁ, কিন্তু খেলাধুলা তো খুব ভালো জিনিস। আমি ছোটবেলায় খেলতাম একটু, সে পারতাম না, তাই অল্প স্বল্প বড় পিসতে খেলেছি। কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম যদি খেলাধুলা করাটা কিন্তু খুব ভালো জিনিস। মানে খেললে না শরীর স্বাস্থ্য ভালো হয়। আমি এটা খুব মন থেকে সাপোর্ট করি যে সবাই যেন খেলাধুলা করলে সবার মানে মানসিক বিকাশ, শরীর হেলদি থাকে, এটা ভীষণই দরকার। মানে আমরা সেটা বুঝি না। ইনফ্যাক্ট যখন পড়াশোনা করতাম অতটা আর কি খেলার প্রতি কি হয়েছে কি, আমরা পারতাম না, মানে খেলতাম প্রথম তো পারতাম না ন্যাচারালি। তখন না পারলে দেখবেন আপনি অন্যদিকে, তখন আর কি আর বেশি এগোবেন না। হ্যাঁ, যাই হোক, তারপরে আস্তে আস্তে পড়াশোনার চাপ বাড়ে। হ্যাঁ, তখন করতে করতে হয়ে যায়। এখন তো দাদা আপনি ভীষণ ব্যস্ত মানুষ, অনেক বড় গবেষণার কাজ করছেন আপনি। এখন সবুজ মাঠ দেখলে ইচ্ছা করে না কি, না আমি একটু খেলি, একটু হাঁটি, এরকম ইচ্ছা হয় না আপনার? না, সে তো ঠিক, সে তো করেই, ভালো তো লাগেই। আর এটা আমার, আর আমাদের এখন যেখানে থাকি না সেখানে এটা তো এখানে না অনেক মাঠ টাট রয়েছে, ওইখানে কালচার রয়েছে। আমি যেখানে থাকি এটা হলো ত্রিবন্ধম হলো কেরালার ক্যাপিটাল। ওখানে না ওইরকম মাঠ অ্যাভেলেবিলিটিটা কম। হ্যাঁ, সেইরকম কালচার নেই যে খেলার কালচার, ওই জিনিসটা নেই। আর আজকাল না পড়াশোনার যে সিস্টেম, না পড়াশোনার চাপ প্রচুর বেড়ে গেছে। আমার ছেলে মেয়ে দেখি সকাল রোজ 8টার সময় স্কুলে যায়, আর আসে 3:30-র সময়, 3-3:30 সময় আসে। হ্যাঁ, তারপরে ওইদিকে মাঠের সেই কালচারটা নেই। এখানে যেমন আমরা বড় হয়েছি এই মাঠে, রোজ বিকেল মাঠে যেতেই হতো, যেতামই, সে যতটুকুই সময় থাকি। এটা কিন্তু ভালো একটা, সবার না একটা মাঠে থাকা। হ্যাঁ, খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। সেটা কিন্তু আমাদের ওইদিকে নেই। হ্যাঁ,
ওদিকে আর মানে যেহেতু একটা সিটি, সেখানে ওটা মিস করি। পরিবারে কে কে আছেন? এখানে বাবা মারা গেছেন 10 বছর হলো। মা আছেন, দাদা বৌদি আর আমাদের স্কুলেরই এই স্কুলেরই টিচার হয়েছেন। ওদের একটা মেয়ে আছে। ও এখানে পাশে প্রাইমারি স্কুল? এই প্রাইমারি স্কুল, এই প্রাইমারি স্কুলে আমি পড়াশোনা করেছি। মা ওই স্কুলের টিচার ছিলেন, এখন এই প্রাইমারি স্কুলের টিচার হলেন আমার বৌদি। স্কুলটা কি নাম? এই প্রাইমারি জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়, এটা বড়ুয়া সরুলে কলোনি। প্রথম শিক্ষা আপনার এই স্কুল? তখন এটা খুব ছোট ছিল, আর এখন আস্তে আস্তে ভালো হচ্ছে, বড় হচ্ছে, ফান্ডিং আছে। আর এখানে দাদা বৌদি এখানে চাকরি করেন। দাদা হরেকনগর স্কুলের টিচার, আর আমার ভাই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ও কমার্স ব্রাঞ্চ নিয়ে। তা ও থাকে কল্যাণীতে। ওর ওয়াইফ অ্যান্ড 2 ছেলে মেয়ে, আর আমার ওয়াইফ অ্যান্ড আমার ছেলে মেয়ে। হ্যাঁ, আমরা এই হলো আমাদের ফ্যামিলি। আমরা একটু পরের প্রশ্ন যাই। আপনার এই দীর্ঘ জীবনের সব থেকে একটি ভালো মুহূর্ত যদি বলেন আমাদের একটু। না, যখন আমি রিক্রুটেড হই যখন ইসরোতে, হ্যাঁ, তো খুব ভালো লেগেই ছিল। হ্যাঁ, ছোটবেলা থেকে তো ইচ্ছে ছিলই। হ্যাঁ, রকেট দেখলে খুব ফ্যাসিনেটিং লাগে। হ্যাঁ, কিন্তু ছিল, যখন পেলাম চান্স তো খুব ভালো লাগলো। তখন বাবা বেঁচে ছিলেন। আমি 2005-এ জয়েন করি ওখানে। 2005 থেকে ওখানে রয়েছি। হ্যাঁ, তা বাবা দেখে যেতে পেরেছেন, আমার ভালো লাগে। আমরা যখন চন্দ্রযান 3 বিক্রম যখন সফল হলো, গোটা বিশ্ব যখন দেখছি আমরা টিভির পর্দায়, সে তো একটা সাংঘাতিক মুহূর্ত। সারা বিশ্ব একদম থ হয়ে দেখছে এই জিনিসটা কি হয়। স্যার, তখন আপনার কি প্রতিক্রিয়া ছিল যখন একদম বিক্রম চাঁদে অবতরণ করলো? আমরা দেখছি একদম অবতরণ করছে, সেই যে মুহূর্ত, স্যার আপনার কি প্রতিক্রিয়া ছিল তখন? সেটা যদি একটু আমাদেরকে বলেন। টেনশনেও ছিলাম আর কি, কিন্তু হওয়ার পরে খুবই আনন্দিত হয়েছিলাম। আমাদের অফিসে সবাই খুব আনন্দিত হয়েছিল সেদিন। আমরা আর কি মানে অনেকক্ষণ স্টে করে আর কি তারপরে এসেছিলাম। খুব আনন্দিত হয়েছিল, কারণ আমাদের গত বছর সাকসেস পাইনি, তা এইবার রিপিট ছিল। খুব আনন্দিত হয়েছিলাম, কারণ এটা হওয়ার খুব দরকার ছিল আর কি। অনেক খাটাখাটনি করার পরে গতবারে কিছু হয়েছিল, সময়ের অভাব ছিল। তো এবার আরো সময় পেয়েছিলাম, আমরা আরো বেশি সিমুলেশন স্টাডি করেছি, যাতে আর কি কোনোরকম ভাবে আমাদের অ্যালগোরিদমকে আরো বেশি স্ট্রেনদেন করি আর কি। হ্যাঁ, যাই হোক, মানে সাকসেস তো পেলে ভালোই লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে। সত্যি স্যার, আমাদেরও বুকটা ভরে গেছিল একদম। হ্যাঁ, মনে হচ্ছে মাথাটা যেন আর একটু যেন একদম আকাশের যেন মানে ঠেকে গেল, এরকম ব্যাপারটা আমাদের হয়েছিল আর কি। তারপরে এটা কি এখানে আর কি আমরাই আর কি বিশ্বের প্রথম ট্রাই করেছিলাম সাউথ মেরুতে, যেটা আর কি আগে ট্রাই হয়েছিল নর্থে এক্সপ্লোর করা হয়েছিল, সাউথে হয়নি। সে সাউথে আমরা প্রথম ছিলাম, সে একটা ব্যাপারও থাকে আর কি। হ্যাঁ, খুব নস্টালজিক থাকে। হ্যাঁ, আমরা ওই দেখলাম, ওই মোবাইলের মাধ্যমে দেখলাম চন্দ্রের বিভিন্ন ছবি, বিভিন্ন টাইপের ছবি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি আমরা দেখলাম, অনেক কিছু দেখলাম। কি চাঁদটা কেমন, কি হ্যাঁ, খুব মানে একটা কেমন লাগছিল আর কি দেখে, আমাদের কি একটা শিওর। হ্যাঁ স্যার, অবসর টাইমে কি গান টান শোনেন? হ্যাঁ, গান খুব শুনি। মানে গান শোনা একটা হবি আছে বলতে পারেন, ছোটবেলা থেকেই। আচ্ছা। হ্যাঁ, তা মানে সব ধরনের গান শুনি। হ্যাঁ, এই ধরুন সব ধরনের, লতা মঙ্গেশকর, কিশোর কুমার, মান্না দে, মোহাম্মদ রফি, হ্যাঁ, মোহাম্মদ আজিজ, মানে আমি সব ধরনের, হেমন্ত মুখার্জি, আমার সব ধরনের, মানে সব ধরনের গান আছে, কিন্তু কুমার শানু। কিন্তু ওই আজকালকার দিনের আমার গান বেশি শোনা হয় না, আমরা একটু পুরোনো দিনের তো। আমার এই পুরোনো আজকালকার দিনে শোনা হয়, ওরা ভালো শিল্পী, ওটাও শোনা হয়, কিন্তু যেহেতু আমার ছোটবেলা কেটেছে ওদের ওই সমস্ত গান শুনে, সেই গানগুলো বেশি শোনা হয়। একদম একদম ঠিক ঠিক, যেগুলো কানে এখনো লেগে আছে। আমাদের যেটা হয় কি, যে যেভাবে বড় হয় না, তার সেটাই বেশি ভালো লাগে, তাই নয় কি? ছোটবেলায় যে সমস্ত গান শুনে বড় হয়েছি, সেইগুলোই বেশি ভালো লাগে। গজল শুনি, আমার গজল শুনে খুব ভালো লাগে। কার গজল ভালো লাগে? আমার তো ওই যে বারে গলা রেখা, আমার তো ওনার খুব ভালো লাগে। মেহেদী হাসান, পঙ্কজ দাস, আমাদের জগদীপ সিং, কি অসাধারণ, খুব ভালো লাগে। স্যার, এর গুলজারের লেখা গান আপনার ভালো লাগে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বাবা,
ও তো অনেকে আছে না, ওই যে অনেক ওই সিনেমাটা আছে না যে অমিতাভ বচ্চন আর এটা ছিল না, হ্যাঁ খুব খুব পপুলার গান আছে কিশোর কুমার লতা মঙ্গেশকরের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই আদির গানগুলো হ্যাঁ, উনি আদি লিখেছেন। আদি হ্যাঁ আদি, হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো খুব আদি ভালো। গান। তার হ্যাঁ পরিচয় স্যার, হ্যাঁ, পরিচয় খুব সুন্দর পরিচয় খুব স্যার। সুন্দর খুব সুন্দর গান, হ্যাঁ, খুব কি সুন্দর। অসাধারণ গান কি স্যার। অসাধারণ গান আছে, ভালো হয় স্যার, আপনি দারুণ লাগে। হ্যাঁ। এত ব্যস্ততার মধ্যে এই যে গান শুনেন, গান ভালো লাগে। না, গানটা আমার গান শোনাটা হবি, আমি আচ্ছা। খুব গান শুনি। হ্যাঁ, আমার সবসময় গান চলে আর কি। গানটা খুব চলে। হুম। আপনার প্রিয় শিল্পী কে স্যার গানের, সঙ্গীত জগতের? দেখুন, এক কথায় বলতে গেলে কিশোর কুমার বলবো, কিন্তু কিশোর কুমার ছাড়াও আর কি আমার এই শুধু কিশোর কুমারের শুনি সেরকম না। হ্যাঁ, তবে ওই যে কুমার শানু আছে, হ্যাঁ, তারপরে রফি সাহেব সাহেব আছেন, সবাই আছেন। হ্যাঁ, লতা মঙ্গেশকর আছে, সবাই আছে। হ্যাঁ, তারপরে আমার তো আর.ডি. বর্মনকে খুব ভালো লাগে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। সবাই আছেন, কিন্তু কারণটা কি, সবার না একই রকমের এক্সপ্রেশন হয়। হ্যাঁ, যেমন একদম। কিশোর কুমার এক ধরনের হয়, কিন্তু আপনার কোনো সফট গান শুনতে গেলে আপনাকে রফির গান শুনতে হবে। হ্যাঁ, তাই না, তাই না কি সব ধরনের এই জন্য হবে। তারপরে আশা ভোসলে, হ্যাঁ, আমার ভালো লাগে, বাপি লাহিড়ী ভালো লাগে, এরকম সবই ভালো লাগে। বই পড়েন স্যার? বই বই মানে বইটা ওটা খুব বেশি পড়া হয় না। হ্যাঁ, পড়েছি। হ্যাঁ, মানে ভালো লাগে, তবে সবার কিন্তু পড়া উচিত। আমি অত পড়া হয়নি, তবে যেমন রবীন্দ্রনাথ, হ্যাঁ, আমার বেশি ভালো লাগে। ধরুন কথা শিল্পী ওই শরৎচন্দ্রকে বেশি ভালো লাগে, কারণ ওটা আমার বুঝতে সুবিধা বেশি হয়। কিন্তু বই পড়া না, নেক্সট প্রজন্ম না, ওটা পড়াটা খুব দরকার। আমি সেটা পরে রিয়ালাইজ করেছি, বই পড়লে না অনেক নলেজ বাড়ে, বই থেকে অনেক নলেজ আসে। সেটা আমার অতটা বড় ভালো অভ্যাস নেই, এটা ট্রু, কিন্তু এটা মানে বড় প্রজন্ম যদি পড়াশোনা করে খুব ভালো হয়, কারণ এতে অনেক নলেজ পাওয়া যায়। বই পড়লে না অনেক নলেজ পাওয়া যায়, এটা আমি বিশ্বাস করি। একদম একদম স্যার, ঠিক স্যার। অবসর পান কতটুকু? অবসর একটু আসলে কি, অফিস থেকে আসার পরেও না আমাদের যেহেতু একটু পড়াশোনা করতে হয়, কারণ আমাদের কাজগুলো মানে নিজেই না, মানে এক্সপ্লোর করতে হয় আরো কোন ওয়েতে বেটার করা যাবে। তারপরে স্টাডি করতে হয়। হ্যাঁ, নিজেকে এক্সপ্লোর করতে হয়, তার জন্য আমাদের পড়াশোনা করতে হয়। ওইটা আমাদের অফিসের কাজেরই একটা অঙ্গ। অফিসে গিয়ে একটা কাজ করি, বাড়িতে এসে পড়াশোনাটা ওই রিলেটেড পড়াশোনা করতে হয়। হ্যাঁ, তারপরে এখন ছেলে মেয়ে বড় হচ্ছে, ওদেরকে একটু গাইড করতে হয়, সেইভাবে সময় কেটে যাচ্ছে। সংসার জীবন কেমন আপনার? সংসার জীবন তো আমার ওয়াইফই বলতে পারবে, চলছে আর কি সংসার জীবন। তা এটা তো আমার ওয়াইফেরই ডিপার্টমেন্ট, যা বলে সেটা আমি নিয়ে আসি আর কি। সব সংসারটা তো ওই সামলায়, ছেলে মেয়েকে পড়ানো আমার ওয়াইফই দেখেন। হ্যাঁ, আমার এবার ছেলে এবার মাধ্যমিক দিল, ওই মানে ইংলিশ, হ্যাঁ, হিন্দি, এগুলোর গ্রামার, হ্যাঁ, ইভেন সায়েন্স পড়িয়েছে। হ্যাঁ, ম্যাথমেটিক্স আমি একটু দেখিয়ে দিতাম। হ্যাঁ, মেয়েকেও মেনলি আমার ওয়াইফই দেখে, আর আমি একটু দেখে দিই, একটু ম্যাথামেটিক্স হলে দেখিয়ে দিই। মেনলি আমার এটা ক্রেডিট ওয়াইফেরই কাছে যায়। হ্যাঁ, আমি ওটাতে তারই আর কি এরিয়া আর কি, সেগুলোতে পুরুষদের কিছু করার থাকে না। হ্যাঁ, তারাই করে আর কি, তারাই সব গুছিয়ে গাছিয়ে রাখে। ঠিক ঠিক, একদম। আচ্ছা, এখনকার যে ছাত্র ছাত্রী, তাদের কোনো বার্তা দেবেন স্যার আপনি? হ্যাঁ, আমার তো মনে হয় এখন আসলে আমার কিন্তু পার্সোনালি মনে হয় এই পড়াশোনা মানে হার্ড ওয়ার্ক, স্টাডি করার না আর কোনো বিকল্প নেই, এটা কিন্তু আমার ভীষণ মনে হয়। কারণ আমার কেন মনে হয় বলি, দেখুন, ভালো যে কোনো ফিল্ডে হওয়া খুব ভালো। ধরুন কেউ যদি ক্রিকেটার হতে চায়, গোটা দেশের মধ্যে 11টা ক্রিকেটার হওয়া ওটা খুব কঠিন। হোয়ারএজ যে আপনি পড়াশোনা করেন, একটা মডারেট একটা রেজাল্ট করলেই দেখবেন আপনার ভবিষ্যৎটা, এখানে আপনাকে ফার্স্ট হতে হয় না, প্রথম 11 জনের মধ্যে আসতে হয় না। সেই কারণে আর এটাতে সহজ, একটা আপনাকে শুধু কনসেন্ট্রেশনের সঙ্গে কনসিস্টেন্সির সঙ্গে একটু পড়াশোনাটা করতে হয়, তবে বন্ধু বান্ধব কেউ না কেউ হেল্প করেই দেয়। সেটা কিন্তু আমার মনে হয়, আমার পার্সোনালি মনে হয় যে পড়াশোনাটা করে সাকসেস পাওয়াটা বেশি সহজ। হ্যাঁ, বেশি সহজ। তবে সবার ন্যাক সব এক জায়গায় থাকে না, অন্যগুলোতে কঠিন বেশি বলে আমার মনে হয়। খেলাধুলা করুন ধরুন, বা গান বাজনা, এগুলোতে কত একজন দুজনই কত বড় হয়। হ্যাঁ, কিন্তু পড়াশোনা দেখুন, আপনাদের একটা সবাই চায়, সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে সবাই চায় একটা চাকরি। সেই চাকরি পেতে গেলে কিন্তু আপনাকে সেই টপ 100-এর মধ্যে এরকম হতে হয় না।
একটা মোটামুটি করলেই মোটামুটি হয়ে যায়, তাই না কি? সেটা আমার মনে হয়। আচ্ছা স্যার, স্যার আর তো পরের কোশ্চেনে আমি চলে যাচ্ছি। যদি একটু নতুন কাজের কোনো কথা বলেন, এখন কি কাজ চলছে আপনার, এখন কি গবেষণা চলছে, তাই নিয়ে যদি 2-4 কথা বলেন আমাদের। এখন আমাদের খুব কাজের চাপ চলছে গগনযানের উপরে। আচ্ছা। আসলে এই সালটা আমাদের গগনযানের জন্য অনেক কাজ করতে হবে। হ্যাঁ, তা এরকম আর কি টার্গেট আছে। তা সে এখন প্রচন্ড কাজের চাপ, কারণ এত কাজের চাপ আমি ছুটি পাচ্ছিলাম না। আচ্ছা। আমি লাস্ট মোমেন্টে 7 দিন আগে আমাকে চাইছি, কিন্তু আমি 3 বছর পর বাড়ি আসলাম। হ্যাঁ, সেটাও দরকার আছে, মানে মাধ্যমিক ওর ছেলের পরীক্ষা হলো, বোর্ড এক্সাম দিয়েছে, তা সেটা পরে তারপরে আবার পড়াশোনা শুরু হবে, সেটাও আমার আসাটা দরকার ছিল। তা এত কাজের চাপ, তা গগনযানের কাজটা চলছে আর কি। ওর জন্য যে কাজটা আমরা করি, কি হয় কি, নেক্সট প্রজেক্টের জন্য আমাদের কি কি চেঞ্জ করা দরকার সেগুলো আমাদের আইডেন্টিফাই করতে হয়, রিকোয়ারমেন্ট আইডেন্টিফাই করতে হয়, আইডেন্টিফাই করে সেইগুলো আর কি ইমপ্লিমেন্ট করতে হয়, করে টেস্ট করতে হয়, অনেক রকম রিভিউ ফোরামে যেতে হয়। হ্যাঁ, অনেক রকম এইগুলো এখন এই কাজগুলো ফুল সুইংয়ে চলছে, মানে আমি ছুটি পাচ্ছিলাম না এইভাবে। এখন সেই কাজটা চলছে, এখন ওটাই মেইন কাজ আমাদের। মেইন কাজ এখন ওটাই, অনেক বড় কাজ স্যার। এখন এটা হবে, এখন ভবিষ্যতে এটা আসবে আর কি। আসলে কি, আমরা এখনো ম্যান পাঠাইনি, মানে আকাশে। আমাদের কি হয়, রকেট যায়, রকেট হলো কোনো পাইলট থাকে না। তা এইবার কি হবে, আমাদেরকে ম্যানকে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে ফ্রি নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন সেই কাজটা চলছে। আর সেই কাজ জন্য কি, যেহেতু ম্যান ইনভলভ, তার জন্য ওদের মানে আরো বেশি রোবাস্ট সিস্টেম করতে হবে, যাতে আমাদের যে কোনো সিস্টেমই ফেলিওর হওয়াটা অ্যালাউড নয়। হিউম্যান থাকলে সেটা তো আরো বেশি নয়, তাতে হিউম্যান রেটিং আমাদের আনতে হয়, তার জন্য আরো বেশি কাজ করতে হয়, আরো বেশি রোবাস্ট সিস্টেম তৈরি করতে হয়। আমরা এখন সেই কাজ করছি। এখন অনেক বড় কাজ, এটা আগামী বছর থেকে মানে জানতে পারবেন যে আমাদের ওই কাজ এখন গোটা ইসরো জুড়ে এটার উপরেই ফোকাস রয়েছে। আমাদের অনেক শুভেচ্ছা থাকবে স্যার, হোক সাফল্য হোক। আমরা চাই আমার দেশ আরো এগিয়ে যাক, আপনাদের মতো মহান বিজ্ঞানীরা আরো এগোক, আরো জগৎকে জানুক, আমরা জানি জগৎকে আপনাদের মাধ্যমে। প্রায় শেষ লগ্নে চলে এসেছি স্যার, একদম শেষের একটা প্রশ্ন করবো স্যার আপনাকে, যদি চাঁদ নিয়ে 2-4 কথা আমাদের বলেন স্যার। কথা দেখি, আমরা যে চন্দ্রায়ন 2 বা 3, এটা আমাদের টার্গেট ছিল সফট ল্যান্ডিং। আচ্ছা স্যার। এর আগে যে চন্দ্রায়ন প্রজেক্টটা ছিল, ওখানে আমরা সফট ল্যান্ডিং এর চেষ্টা করিনি, এখানে টার্গেটটা ছিল সফট ল্যান্ডিং। এইবার আমাদের টার্গেট আছে নেক্সট প্রজেক্টে চন্দ্রায়ন 4-এ আমরা 4 থেকে স্যাম্পেল নিয়ে আসবো ইন্ডিয়া, মানে পৃথিবীতে। আচ্ছা। ওটার এক্সাম করার জন্য ওর বিহেভিয়ার। আচ্ছা আচ্ছা। সেই কারণে আমাদের এখন নেক্সট প্রজেক্ট চলছে আর কি, ওই স্যাম্পেল আনার প্রজেক্ট। আচ্ছা স্যার। মানে ওটা হলো চন্দ্রায়ন 3-এর মতো যাবে, স্যাম্পেল কালেক্ট করবে, আবার ওখান থেকে অসাধারণ। এখন এটা আমরা শুরু করেছিলাম, হ্যাঁ, শুরু করে আমাদের প্ল্যান ছিল না, যতটা ফুয়েল ছিল তো আমরা খানিকটা কাজ করেছি আর কি, খানিকটা কাজ এগিয়েছি। এবার বাকিটা আমাদের পরে আর কি ওটা নিয়ে আসবো আমরা, এটাই আমাদের নেক্সট চন্দ্রায়নের প্রজেক্ট। স্যার আপনি বলছেন আর আমার গাটা না একদম শিরশির করছে স্যার, কি বলবো স্যার, মানে ভাষা দিয়ে আমি বোঝাতে পারছি না। প্রায় প্রোগ্রাম আমাদের শেষের দিকে, তো আমাদের নৈপথ্যে ক্যামেরাম্যান এবং যার পরিকল্পনায় সেই আমাদের বন্ধু আর কি, আমার সহযোগী আর কি, দীননাথ মন্ডল, সে যদি একটু ক্যামেরার সামনে আসে আমাদের প্রোগ্রামে খুব ভালো লাগবে। একটু আসার জন্য বলছি। এই বার্তা আমরা দর্শকদের কাছে তুলে ধরবো, যাতে পরের প্রজন্ম যারা গবেষণা করতে চায়, বিজ্ঞানী হতে চায়, তাদের স্বপ্ন আরো সার্থক হয়, আপনাকে দেখে তারা যেন এগিয়ে যায়, এই আশা আমরা রাখি।